নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক জলধর সেন রচিত পুরাতন পঞ্জিকা সংকলন থেকে নেওয়া দুটি গল্প। প্রথম গল্প, বাঘের ঘরে অতিথি। আমি কার্যোপলক্ষে শ্রীনগর থেকে তিহরির পথে যাচ্ছিলাম। গাড়োয়ালের রাজা শ্রীনগর থেকে তিহরি যাবার যে রাজপথ প্রস্তুত করে দিয়েছেন, সে পথের অবস্থা অতীব শোচনীয়। রাজপথ শুনে যারা কলকাতা, দিল্লি, লাহোরের রাজপথের কথা মনে করবেন, তাদের অবগতির জন্য বলা আবশ্যক যে সে রাজপথ এমনই সুপ্রশস্ত যে দুটি মানুষ বিভিন্ন দিক থেকে আগত হলে একজনকে পর্বতগাত্র ঘেঁষে দাঁড়াতে হয়, নতুবা অপর ব্যক্তির যাওয়া কষ্টকর। এই পথে একদিন অপরাহ্নকালে আমি পথিক। মধ্যাহ্নকালে এক বৃক্ষতলে অতিথি হয়েছিলাম। সঙ্গে পর্বতবাসী দৃঢ়কায় এক ব্রাহ্মণ প্রবর পথ প্রদর্শক ছিলেন। তিনি আমার একাধারে সব, পাচক, ভৃত্য, পথ প্রদর্শক, কথার দোসর। সেই পর্বতবাসী ব্রাহ্মণের নামটি আমি ভুলে গেছি। মধ্যাহ্নকালে বৃক্ষতলে ডাল ও রুটি বানায়কে মধ্যাহ্নকৃত্য সম্পন্ন করা গিয়েছিল। তারপর দুজনে বৃক্ষতলে ভূমিশয্যায় কিঞ্চিত বিশ্রাম করে অপরাহ্ন 4টের সময় যাত্রা শুরু করা গেল। এই স্থানে একটা কুসংস্কারের বিবরণ লিপিবদ্ধ করবার জন্য পাঠকদের অনুমতি ভিক্ষা চাইছি। এই বিংশ শতাব্দীতে হাঁচি, টিকটিকির ওপর অনেক বাক্যবান বর্ষণ হয়ে থাকে। এসব জেনেও আমি তেমনই একটা ব্যাপারের কথা বলতে যাচ্ছি। যাত্রা করবার জন্য যখন প্রস্তুত হয়েছি, তখন প্রথমেই আমার হাতের লাঠিখানি হঠাৎ ভেঙে গেল। এমন দৃঢ় সুন্দর যষ্টি আমার পর্বত ভ্রমণের অদ্বিতীয় সহায়, আমার নিবিড় অরণ্যের একমাত্র সহচর, আমার সুখ দুঃখের একমাত্র অবলম্বন, আমার সন্ন্যাসী জীবনের প্রাণপ্রিয় কনিষ্ঠ ভ্রাতা। কথা নেই, বার্তা নেই, পৃথিবীর অন্যান্য প্রিয়তম চোরেরা যেমন এক একজন এক একদিন না বলে, না কয়ে হৃদয় আঁধার করে কোথায় চলে গেছে, তেমনি আমার এই অরণ্যবাস সহচর যষ্টিখণ্ড অসময়ে এই বন প্রান্তে ভেঙে পড়লেন। আমি কিছু অপ্রসন্ন হলাম, কিন্তু নিরুপায়। জীর্ণ বস্ত্রের মতো যষ্টিখণ্ডদ্বয় পাহাড়ের মধ্যে ফেলে দিলাম। কে জানে, হয়তো কোনো দিন কোনো পথিক আমার এই দেহটিকেও এমনই জীর্ণ বস্ত্রের মতো পথের মধ্য দিয়ে সরিয়ে দেবে। তখন আমি সেই দিনেরই অপেক্ষা করছিলাম। পার্বত্য পথে আর সমস্ত জিনিস না হলেও চলে, কিন্তু হাতে একখানি লাঠি থাকা চাই। চড়াইয়ে উঠবার সময় একখানি লাঠি 3খানি পায়ের কাজ করে। কি করি, সঙ্গী পাহাড়ি লাঠিখানি নিজে নিলাম। সে একটা গাছের ডাল ভেঙে নিয়ে চলনসই রকম একখানা লাঠি করে নিল। সবে 2-3 পা অগ্রসর হয়েছি, এমন সময় কি করে বলতে পারি না, আমার পায়ে কম্বল জড়িয়ে গেল, আর আমি একেবারে ভূমিসাৎ। এমন পড়ে গেলাম যে যদি সেই স্থান কোনো একটা চড়াই বা উতরাইয়ের স্থান হতো, তাহলে তৎক্ষণাৎ আমার সন্ন্যাস যাত্রা শেষ হয়ে যেত। সৌভাগ্যক্রমে স্থানটি তেমন উঁচু নিচু ছিল না। ততোধিক সৌভাগ্য যে আমার পথ প্রদর্শক অতি নিকটেই ছিল। সে তাড়াতাড়ি আমাকে টেনে তুলল। হাতে সামান্য একটু আঘাত লেগেছিল, মাথায়ও লেগেছিল, তা তখন তেমন বুঝতে পারিনি। অকস্মাৎ লাঠি ভেঙে গেল। তার অপেক্ষাও আমার মতো একজন পর্বত ভ্রমণ নিপুণ জোয়ান একেবারে পপাত ধরণীতলে দেখে পথ প্রদর্শক এবেলা যাত্রা করতে নিষেধ করল। এমন প্রবল দুটি বাধা ঠেলে এই অপরাহ্নকালে পথে বের হওয়া কোনো মতেই কর্তব্য নয়, এ কথাও সে বলল। আমি ইংরেজি পড়েছি, বিজ্ঞানের ধারধারী, সাহেবদের কলেজের ছাত্র, উন্নতিশীল যুবক। আমি এই পর্বতের মধ্যে বাধা মেনে কি ইংরেজি লেখাপড়ার মুখ হাসাবো? যদি এখন দেশে ফিরে গিয়ে এই গল্পটি করি, বলি যে একটি পাহাড়ির কুসংস্কারের বশীভূত হয়ে
আমি একবেলা অকারণে গাছের তলায় অনাহারে পড়েছিলাম, তাহলে আমার শিক্ষিত ভাইয়েরা আমাকে নিতান্ত বর্বর মনে করবেন। হাক্সলে, টিন্ডাল, হারবার্ট স্পেন্সার প্রভৃতি পড়বার কি এই ফল হবে? এই রকম 7-5 ভেবে সঙ্গীকে নানা কথায় বোঝাতে লাগলাম, এসব কিছুই নয়। এমন করে বাধা মেনে চলাফেরা করলে চাই কি জীবনের অবশিষ্ট কটা দিন এই গাছের তলাতেই কেটে যেতে পারে। কিন্তু যতই তাকে বোঝাই, সে সেই একই কথা বলে, দোনো বাধা ঠেলকে জানা মুনাসিব নেই। শেষে আমি যখন কৃতনিশ্চয় হলাম, তখন বেচারি আর কি করে? বাবুজি কো অদৃষ্ট में ভগবান বহুত কষ্ট লিখা, এই ভবিষ্যৎবাণী বলে সে নিতান্ত অপ্রসন্ন মনে আমার অনুগমন করল এবং ধীরে ধীরে চলতে লাগল। আমি কিন্তু বাধার কথা আর ভাবলাম না। সঙ্গীকে ধীরে ধীরে আসতে দেখে তার সঙ্গে চলা আমার পুষিয়ে উঠল না। সেই দিন সন্ধ্যার সময় কোথায় থাকতে হবে জিজ্ঞাসা করে নিলাম। সে বলল ওই স্থান থেকে 5 মাইল দূরে রাস্তার বাম পার্শ্বে একটা পাথরের ভাঙা বাড়ি আছে, সেখানে দোকান আছে, সেখানেই আমরা আজ রাত্রিবাস করব। সে দোকান ছেড়ে গেলে আর 10 মাইলের মধ্যে থাকবার স্থান নেই। আর রাস্তার কথা জিজ্ঞাসা করে জানলাম বরাবর সিধা সড়ক। সুতরাং পথপ্রদর্শকের সঙ্গে সঙ্গে চলবার আবশ্যকতা আর অনুভব করলাম না। আমি ক্রমেই দ্রুত চলতে আরম্ভ করলাম। সঙ্গীও ক্রমে পেছনে পড়তে লাগল। সেই বেলা 4টের সময় পথ চলতে আরম্ভ করেছি। এখন সূর্য অস্ত যায় যায় হলো। রাস্তারও শেষ দেখি না, পথি পার্শ্বে সেই পাথরের ভাঙা বাড়িও দেখি না। আর এত পথ চলেছি, এর মধ্যে একখানি ক্ষুদ্র কুটির কি একজন মানুষ কিছুই দেখতে পাইনি। বামে, দক্ষিণে, সম্মুখে, পশ্চাতে সেই অনন্ত বৃক্ষশ্রেণী নীরবে দাঁড়িয়ে আছে। তারই মধ্য দিয়ে ক্ষুদ্র সেই পথ এঁকে বেঁকে কখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে, কখনো বা একটু বেশি প্রসার হয়েছে, কখনো বা অতি কষ্টে পথের রেখা বের করেছে। রাস্তার যে অবস্থা দেখলাম, তাতে বোধ হলো অনেক দিন তার অদৃষ্টে মানুষের পদস্পর্শ ঘটেনি। খুব কম হলেও দ্রুত পদে প্রায় 2.5 ঘন্টা কাল পথ চলেছে। এর মধ্যেও কি 5 মাইল পথ চলতে পারিনি? সন্ধ্যা আগত দেখে এই কথাই বারবার মনে হতে লাগলো। তা হতেই পারে না। আমার মনে হলো যে প্রকার তাড়াতাড়ি চলেছি, তাতে 5 মাইল কেন, 5 ক্রোশ পথ আমি অতিক্রম করেছি। তখন আর বুঝতে বাকি রইল না আমি এই জনহীন হিমালয়ের গভীর জঙ্গলে পথ হারিয়েছি। আর এখন স্বীকার করতেই বা লজ্জা কি, তখন বারবার মনে হতে লাগলো বাধা না মেনে আসবার ফল তো হাতে হাতে ফলল। দেশে আমাদের বাড়িতে একজন বৃদ্ধ মুসলমান চাকর ছিল। সে যখন তখনই বলতো, যে না মানে বাধা সে বড় গাধা। এই জঙ্গলের মধ্যে সেই কথা মনে হলো। সঙ্গী পাহাড়ির সেই ভবিষ্যৎবাণী সফল হলো। বাবুজির অদৃষ্টে ভগবান আজ অনেক কষ্ট লিখেছেন। এখন এই জনহীন নিবিড় অরণ্যে কি করি? যদি প্রাণ যায় তাতে আপত্তি নেই, কিন্তু যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তো তাকে রক্ষা করতে হবে। এই জঙ্গলের মধ্যে নিশ্চেষ্টভাবে হাত পা গুটিয়ে বসে থাকি, আর রাত্রিকালে হিংস্র জন্তু আমাকে অনায়াসে গ্রাস করে ফেলুক। সংসারের ওপর, জীবনের ওপর হাজার বীতস্নেহ হলেও তা পারা যায় না। সুতরাং একটা আশ্রয়ের অনুসন্ধানে ব্যস্ত হলাম। সময় বুঝে সন্ধ্যায় আকাশে মেঘ উঠল। একই সূর্যাস্তের পূর্বে বনের মধ্যে অন্ধকার রাশি এক এক স্থানে জমাট বাঁধছিল। তার উপর আকাশে মেঘ হওয়ায় তারা আরও ঘন হতে লাগল। আমারও বিপদ ক্রমে গাঢ়তর হয়ে উঠল। পর্বতের মেঘ সবুজ হয় না, এই আকাশ নির্মল, কোথাও কিছু নেই। হঠাৎ পাহাড়ের কোন কোণে একখণ্ড মেঘ চুপ করে এতক্ষণ বসেছিল, দেখতে দেখতে এসে উপস্থিত হলো। গাছ ভাঙল, পাতা ওড়ালো, ধুলি কাঁকড়ে দিংমণ্ডল আচ্ছন্ন করল। বৃষ্টি হলো, শিলাবৃষ্টি হলো। আবার 10-15 মিনিটের পরেই যেমন হাসি মুখ তেমনি
একে পথহারা, সঙ্গী কোথায় গেল তার ঠিকানা নেই। তার ওপর বেলা 12টার সময় যে ডাল রুটি খেয়েছিলাম তা কখন হজম হয়ে গিয়েছে। তারপর সন্ধ্যা আগত, এতেও যেন সর্বাঙ্গ সুন্দর হয়নি। সুতরাং এই অন্ধকারকে আরও ভীষণ করবার জন্য আকাশে মেঘ, ঝড়, বৃষ্টি। মড়মড় করে গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। প্রতিক্ষণেই মনে হতে লাগলো এইবারে একটা প্রকাণ্ড ডাল মাথায় পড়ে আমাকে একেবারে পিষে ফেলবে। আমি একটা পাহাড়ের গা ঘেঁষে বসলাম। সৌভাগ্যক্রমে শীঘ্রই বৃষ্টি থেমে গেল। ঝড় কিন্তু শীঘ্র গেল না, বৃষ্টির থেকে ঝড়ই বেশি হচ্ছিল। এই প্রকার স্থানে বসে থেকে কোনো ফলই নেই ভেবে যে পথে এসেছিলাম সেই পথে ফিরতে আরম্ভ করলাম। মধ্যে মধ্যে চিৎকার করতে লাগলাম। যদি আমার চিৎকার ধ্বনি সঙ্গীর অথবা অন্য কোনো লোকের কানে পৌঁছয়, তাহলেও এই অন্ধকার রাত্রিতে আমার আশ্রয় মিলতে পারে। কেউই কোনো উত্তর দিল না। কেবল সেই ঘনান্ধকারপূর্ণ নিবিড় অরণ্যের মধ্যে আমার সেই ক্ষীণ কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে গেল। একটু অগ্রসর হয়েই একটা বেশ পরিষ্কার স্থানে উপস্থিত হলাম। এই স্থান দিয়েই চলে গিয়েছি, কিন্তু যাবার সময় এদিকে তত লক্ষ্য করিনি। এই স্থানে পর্বতের গা থেকে একটা নির্ঝর পতিত হচ্ছে এবং তারই পাশে একটা গুহা। অন্ধকারে যতদূর দেখতে পাওয়া যায় দেখলাম গুহাটি পরিষ্কার বটে, তবে অল্পক্ষণ পূর্বের ঝড়ে অনেকগুলি শুকনো পাতা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আরও দেখলাম গুহার বাইরে অনতি দূরে বড় বড় 3-4টে শুকনো কাঠের খণ্ড পড়ে আছে। অনেক কষ্টে সেই কাঠ কয়েকখানি গড়িয়ে গড়িয়ে গুহার মুখে নিয়ে এলাম। তারপর গুহার মধ্যে যেসব শুকনো পাতা ছিল সমস্তগুলি সেই কাষ্ঠখণ্ডগুলির সম্মুখে স্তূপাকার করলাম। আহার আর কি করব, অঞ্জলি পুরে নির্ঝরের জল পান করলাম। তারপর দুখানি ছোট ছোট চির কাঠ নিয়ে ঘর্ষণ করতে লাগলাম। কিছুক্ষণ পরেই তা থেকে অগ্নি বের হলো। এতক্ষণ আমি গুহার মধ্যে প্রবেশ করিনি, কারণ বাইরে যতটা অন্ধকার হয়েছিল গুহার মধ্যে তার থেকে অনেক বেশি অন্ধকার। এখন আগুন জ্বালিয়ে যখন শুকনো পাতায় অগ্নিসংযোগ করলাম তখন দেখলাম গুহাটি নিতান্ত ছোট নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তার মধ্যে থেকে কেমন একটা দুর্গন্ধ বের হচ্ছে। তখন বুঝতে পারলাম এটি কোনো হিংস্র জন্তুর আবাসস্থান। আজ আমি তারই গৃহে অতিথি। উপায়ন্তর না দেখে ধীরে ধীরে গুহার মধ্যে প্রবেশ করলাম এবং বড় বড় কাঠগুলি এমন করে গুহার দ্বারে সাজিয়ে তাতে আগুন ধরালাম যে বাইরে থেকে সহজে আর কেউ ভেতরে আসতে না পারে। বিশেষত গুহার মধ্যভাগ যেমন প্রশস্ত, প্রবেশদ্বার তেমন নয়। বড় একটা বাঘ কি ভালু গুঁড়ি সুঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে, কিন্তু ভেতরে আমি অনায়াসে দৌড়তে পারছিলাম। গুহা এই প্রকার সংকীর্ণ মুখ হওয়ায় আমার বিশেষ সুবিধা হয়েছিল, কারণ আমি যে আগুন জ্বালিয়েছিলাম তাতে সেই সংকীর্ণ গুহাপথে আর কারো প্রবেশের জো ছিল না। এই প্রকারে কতক্ষণ কেটে গিয়েছিল মনে নেই। হঠাৎ একটা শব্দে আমি যেন জেগে উঠলাম। আমি যে ঘুমিয়েছিলাম তা নয়, গুহার মধ্যে কেমন একটু অন্যমনস্ক হয়ে নিজের জীবনের দুঃখ কষ্টের কথা ভাবছিলাম। শব্দটি নির্ঝরের দিক থেকে আসছিল। স্পষ্ট বুঝতে পারলাম কোনো জন্তু যেন জিভ দিয়ে চকচক করে জল খাচ্ছে। তার অব্যবহিত পরেই দেখি প্রকাণ্ড কায় একটা বাঘ গুহার সামনে এসে বসল। বোধ করি আগুন জ্বালিয়েছিলাম বলে নিকটে আসতে পারল না। দূরে পেছনের দুখানি পায়ের উপরে বসে একদৃষ্টে প্রজ্বলিত অগ্নির দিকে চেয়ে রইল। বাঘমশায়ের দিন নয়ন দেখেই বুঝলাম এ গৃহ তাঁরই। আমি আজ তাকে বেদখল করে রাজগৃহে অতিথি। এমন অতিথি সে তার ব্যাঘ্র জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় কখনো দেখেনি। তার মহতী রাজশক্তির এমন অবমাননাও তার জীবনে কখনো হয়নি। কিন্তু কি করে, আজ স্বয়ং ব্রহ্মা ক্ষুদ্র মানবের সহায়। নতুবা এতক্ষণ এমন ক্ষীণকায় দুর্বল অভ্যাগতের জন্য সে অতি নিরাপদ স্থানে চির আতিথ্যের বন্দোবস্ত করত।
এই প্রকার রাত্রে শহরের মধ্যে তোমাকে যদি কেউ তোমার বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দিয়ে নিজে দখল করে বসে, তাহলে তুমি যে দুর্বল বাঙালি, তুমিও কি অন্তত তোমার ম্যালেরিয়াগ্রস্ত হাতখানি একবারও মুষ্টিবদ্ধ করো না? বাঘ বনের রাজা, সে সকলের মাথা খেয়েছে, নিজের মাথা কারো কাছে অবনত করেনি। আজ এই গভীর নিশীথে, এই অন্ধকারে তাকে গৃহচ্যুত করে জঙ্গলে তাড়িয়ে দেওয়াটা সে সহজেই পরিপাক করতে পারল না। কিছুক্ষণ বসে বসে শেষে এমন এক গর্জন করে দণ্ডায়মান হলো যে আমার বোধ হলো সে নিজের সত্য সাব্যস্ত করবার জন্যে বুঝে এই অগ্নিকুণ্ডে ঝাঁপ মারে। কিন্তু এ বিষয়ে তাকে মানুষের অপেক্ষা বুদ্ধিমান দেখলাম। তুমি আমি হলে এই ভদ্রাসন দখলের জন্য যথাসর্বস্ব পণ করে হাইকোর্ট পর্যন্ত মামলা করে শেষে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবনযাত্রা নির্বাহ ও তরুতলে রাত্রি যাপন করতাম। বাঘমশাই কিন্তু সেই প্রকার কিছু না করে গর্জন করতে করতে বনের মধ্যে প্রবেশ করলেন। হয়তো পরদিন একবার এই অতিথির সঙ্গে বোঝাপড়া করবার মতলব আঁটতে আঁটতে সে সমস্ত রাত্রি বনের মধ্যে ছুটে বেরিয়েছিল। পরদিন বেলা 7টার সময় এসে সে হয়তো দেখেছিল তার অতিথি প্রকৃতই অতিথি। দ্বিতীয় তিথি পর্যন্ত অপেক্ষা করে প্রাণ বিসর্জন করতে তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। তারপর থেকে আজ পর্যন্ত হয়তো সেই বাঘ আকাশে মেঘ দেখলেই আগে ছুটে এসে নিজের গৃহদ্বার জুড়ে বসে। কিন্তু সে কথার পরীক্ষা করতে যাবার আর আমার অবকাশ হয়নি। এক রাত্রি বাঘের ঘরে অতিথি হয়ে এসেছি। ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকার রাত্রিতে তোমার বাড়ি অতিথি হতে গেলে তুমি তাড়িয়ে দিতে, কিন্তু বনের বাঘ সমস্ত রাত্রে নিজের বাসগৃহ ছেড়ে দিয়ে অতিথি সেবা করেছিল। কি স্বার্থত্যাগ! দ্বিতীয় গল্প, শিকার কাহিনী। সূচনাতেই পাঠকদের অভয় দিচ্ছি, আমার এই প্রবন্ধে তুষার ধবলিত হিমাচলের অভ্রভেদী শৃঙ্গের বর্ণনা নেই। আমি যে স্থানের কথা বলছি, পশ্চিম দেশের সঙ্গে তার কোনো সম্বন্ধ ভৌগোলিকের কাছে থাকতে পারে, অথবা ততোধিক তীক্ষ্ণ দৃষ্টি কবির থাকতে পারে। আমার ন্যায় খাঁটি গদ্য মানুষের কাছে পশ্চিমের সঙ্গে এদেশের কোনো সম্বন্ধ আছে বলে বোধ হয় না। আমি 1878 অব্দের নভেম্বর মাসের শেষে, বোধহয় 27শে নভেম্বর, প্রবেশিকা পরীক্ষা প্রদান করি। তখন 4 দিনেই পরীক্ষা শেষ হতো। এখনকার মতো পঞ্চম দিনে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রকে না হোক অনেকগুলি বালককে রাফেলের আণবিক সংস্করণে পরিণত করবার কল্পনা বিশ্ববিদ্যালয়ের মাতব্বরদের উর্বর মস্তিষ্কে তখনও প্রবেশ লাভ করেনি, এবং সায়েন্স ভীতিও এত প্রবল হয়নি। ক্ষুদ্র পল্লীগ্রামের নির্জন বিদ্যালয় পাঠ সমাপন করে সরপুরিয়ার জন্মভূমি স্বনামধন্য কৃষ্ণনগরে পঠিত অপঠিত সমস্ত বিদ্যার বোঝা পরীক্ষকদের 500-700 টাকা পুষ্ট সবল কাঁধে চাপিয়ে দিয়ে একেবারে দীর্ঘ অবকাশ। মা সরস্বতীর সঙ্গে কিছুদিনের জন্য সম্বন্ধ ত্যাগের দীর্ঘ পরোয়ানা নিয়ে আমি ঘরে ফিরে এলাম। নিতান্ত শুভানুধ্যায়ী কোনো কেতাব কীট পড়তে শুনতে বললে তার উপদেশের প্রতিবাদ করবার কষ্ট আর আমাকে স্বীকার করতে হতো না। যারা দিবারাত্রি শুধু পর ভিন্ন অন্য কোনো উপদেশ দিতেন না, তাঁরাও এখন করুণ কণ্ঠে কাতর বচনে আমার পক্ষ সমর্থন করতেন। সুতরাং স্ফূর্তির সীমা এতদিন যে ক্ষুদ্র পরিধির মধ্যে আবদ্ধ ছিল, এই প্রবেশিকা পরীক্ষার পরে আত্মীয়জনের স্নেহে তার চৌহদ্দি খুব বেড়ে গেল। আমি একেবারে দেশ ছেড়ে উত্তর দেশে যাবার জন্য প্রস্তুত হলাম। উদ্দেশ্য দেশ ভ্রমণ। আমার এক খুড়োমশাই উত্তরবঙ্গ স্টেট রেলওয়ের সোদপুর লোকোমোটিভ অফিসে চাকরি করতেন। আমরা আদর করে তাঁকে চাচা বলে ডাকতাম। তিনি আমার থেকে 8-9 বছরের বড় ছিলেন। আগে থেকেই চাচার সঙ্গে বন্দোবস্ত ছিল যে পরীক্ষার পরে তাঁর কাছে বেড়াতে যাব। সে সময় দার্জিলিং রেল হয়নি, উত্তরবঙ্গ রেলের সীমা শিলিগুড়ি অবধি ছিল, তবে রংপুর শাখা তখন খুলেছে। চাচার কাছে যাব, সুতরাং বাড়িতে বিশেষ আপত্তি হলো না।
চাচা আমার জন্য একখানি মধ্যম শ্রেণীর যাতায়াতের পাস পাঠিয়ে দিয়েছিলেন। তখন সবে পার্বতীপুর সোদপুর শহর বসছে, রেলও নতুন খুলেছে। চাচা একটু উচ্চ বেতনের কর্মচারী, তাই সুপারিনটেন্ডেন্ট সাহেবকে বলে আমার জন্য একখানি পাস জোগাড় করেছিলেন। তখনও দার্জিলিং মেল ট্রেন ছিল। আমি সেই মেল ট্রেনে যথাসময় সোদপুরে চাচার বাসায় উপস্থিত হলাম। দূরদেশে আমাকে পেয়ে চাচা এবং তার বাসার অন্যান্য বন্ধুগণ বড়ই প্রীত হলেন। তারা 5-7 জন মিলে একটা বাসা করে থাকতেন। আমি কবে কোথায় বেড়াতে যাব তার একটা তালিকা প্রস্তুত হলো। আপিসের বাবুরা রবিবার ব্যতীত অন্য কোনো দিন আমার সঙ্গী হতে পারবেন না, সুতরাং জলপাইগুড়ি, রংপুর, পার্বতীপুর প্রভৃতি স্থান একাকী দেখে এলাম। মধ্যে এক রবিবার জলপাইগুড়িতে কেটে গেল, সেই জন্য সেই রবিবারে চাচাদের সঙ্গে বেড়াতে যাওয়া হলো না। অবশেষে একদিন আমাদের বাসার ফুল বেঞ্চে স্থির হলো যে সামনের শনিবার বিকালের গাড়িতে আমরা সকলে একত্রে শিলিগুড়ির জঙ্গলে শিকার করতে যাব। বাসায় যাঁরা ছিলেন তাদের মধ্যে 2 জন বন্দুক নাড়াচাড়া করতে পারতেন। একজন আমার চাচা, আর দ্বিতীয় ব্যক্তি উত্তরপাড়ার এক ব্রাহ্মণ সন্তান। এদের 2 জনের সঙ্গেই 2টি ভালো বন্দুক ছিল। আমার চাচা 2টি কাজে সিদ্ধহস্ত ছিলেন। তিনি অতি সুন্দর বাঁশি বাজাতে পারতেন এবং খুব ভালো শিকারী ছিলেন। তিনি যে কখনো বাঘ মেরেছেন তা শুনিনি, তবে উড়ন্ত পাখি অনায়াসে মারতেন। সুতরাং তিনি যে একজন ভালো পাখি মারা তা আমি জানতাম। জঙ্গলে প্রবেশ করে বাঘের সঙ্গে লড়াই করে তাকে বধ করা আমার পূজনীয় খুড়োমশায়ের সাধ্য কিনা সে বিষয়ে আমার বিশেষ সন্দেহ ছিল। দক্ষিণদেশী উত্তরপাড়াবাসী টেরিকাটা টপ্পাবাজ ব্রাহ্মণ সন্তান যে সিংহের গহ্বরে প্রবেশ করে সিংহশাবক নিয়ে আসতে পারেন, তাঁর কথাবার্তায় হাবভাবে আমি সেটা বুঝে নিয়েছিলাম। চাচাকে জিজ্ঞাসা করলাম কি উপায়ে তিনি বাঘ বা অন্য হিংস্র জন্তু শিকার করবেন। তিনি বললেন, যারা সাপ খেলায় তারা বাঁশি বাজিয়ে সাপকে একেবারে মন্ত্রমুগ্ধ করে রাখে। জীবজন্তু মাত্রই সুস্বর শুনতে ভালোবাসে। তারপর তিনি বৃন্দাবনের শ্যামের বাঁশিতে যে যমুনা উজান বইত তাও অসম্ভব নয়, এই সপ্রমাণ করতে বসলেন। বাঁশি যে অনেক গুণ জানে তা এই বৈষ্ণব প্রধান দেশে জন্মগ্রহণ করে আজন্ম বৈষ্ণব গৃহে পালিত হয়ে মাতৃস্তন্যের সঙ্গে সঙ্গেই জানতে পেরেছি। খুড়োমশাই এহেন বাঁশির স্বরে বনের হিংস্র জন্তুকে টেনে আনবেন এবং শেষে বেশ ধীরে সুস্থে চুরুট টানতে টানতে তার প্রকাণ্ড শরীরে গুলি বসিয়ে দেবেন। ব্যাঘ্রপ্রবরও গত জীবন হয়ে খুড়িমশায়ের জয় ঘোষণা করবে, এ বন্দোবস্ত নিতান্ত মন্দ বোধ হল না। সোদপুর ও অন্যান্য রেল অফিসে সে সময়ে যেসব কর্মচারী ছিলেন তাদের খাদ্যদ্রব্য প্রভৃতি স্থানান্তর থেকে আনবার জন্য প্রত্যেকেরই এক একটি পাস ছিল। তার নাম প্রভিশন পাস। সে সময় সবে নতুন শহর বসেছে, অনেক স্থানে বাজারহাট বসেনি, তাই কর্মচারীরা ছুটির দিনে নিজেরা গিয়ে বা অন্য দিনে চাকর পাঠিয়ে যেখানে যে দ্রব্য ভালো ও সস্তা পাওয়া যায় তা সংগ্রহ করতেন। শনিবারে তাঁরা সকলেই সেই রকম একখানি পাস নিয়ে গাড়িতে চড়লেন। আমার 1 মাসের যাতায়াতের পাস ছিল এবং তাতে লেখা ছিল এই 1 মাস আমি ওই রেলের সর্বত্র যতবার ইচ্ছা বেড়াতে পারব। শিলিগুড়ির রেল স্টেশনের কর্মচারীরা আমাদের যাওয়ার সংবাদ পূর্বেই পেয়েছিলেন এবং আমাদের অভ্যর্থনার জন্য যথেষ্ট আয়োজন করেছিলেন। রাত্রিতে শিলিগুড়িতে নেমে স্টেশনে পরম সমাদরে অবস্থান করা গেল এবং প্রত্যুষেই জঙ্গলে বাঘ শিকার করতে যাওয়া হবে স্থির হল। শিলিগুড়ির বন্ধুরা নিকটস্থ একটি চা বাগানের এক ম্যানেজার সাহেবের সঙ্গে পূর্ব থেকেই কথাবার্তা স্থির করে রেখেছিলেন। সেই চা বাগানের মধ্যে 2-3 স্থানে খুব জঙ্গল ছিল এবং সেই জঙ্গলের ধার দিয়েই একটি ক্ষুদ্র কায়া পার্বত্য নদী ধীরে ধীরে বয়ে যাচ্ছিল। বাঘমশাইদের অন্যদিকে দৃষ্টি আছে কিনা জানি না, কিন্তু শরীর রক্ষার জন্য নির্মল জল যে বিশেষ আবশ্যক তা তাঁদের বিশেষ জানা আছে। নিকটে নির্মল জলাশয় না থাকলে বাঘ সেখানে থাকেন না, তাঁর পানীয় জল নির্মল হওয়া চাই। পূর্বকথিত চা বাগানের ম্যানেজার সাহেব নিজে একজন ভালো শিকারী। তাঁর অধিকার মধ্যে যেখানে যেখানে বাঘের গতিবিধি আছে এবং যে যে স্থানে তারা জলপান করতে সর্বদা যাতায়াত করে
তার সন্ধান তাঁর জানা ছিল, এবং তিনি সেই স্থানে গাছের ওপর বাঁশ কাঠ দিয়ে বেশ ভালো বসবার স্থান প্রস্তুত করে রেখেছিলেন। এই সমস্ত স্থানকে সে দেশে টং বলে। ডিসেম্বর মাস, শীতকাল। সকালে উঠে শীতে হিহি করতে করতে প্রাতকৃত্য শেষ করা গেল। তারপর 2-3 পেয়ালা করে গরম চা পান করে আমরা 6 জন ও শিলিগুড়ি স্টেশনের 2 জন, এই 8 জনের শিকারে যাত্রা করলাম। সঙ্গে একজন ভৃত্য চলল, তার কাঁধে 2টি বন্দুক। ম্যানেজার সাহেব আরও 2টি বন্দুক যথাস্থানে প্রেরণ করেছিলেন। তিনি নিজেই এই শিকারে যোগ দিতে পারতেন, কিন্তু সামনের মেলে তাকে বিলাতে অনেক চিঠিপত্র ও রিপোর্ট পাঠাতে হবে, সুতরাং তার অবকাশ ছিল না। 1 জন কি 2 জন হলে অতি সহজ কাজেও কেমন একটু আশঙ্কা হয়, কিন্তু আমরা কতকগুলি মানুষ উৎসাহে কেউ কম নন, সুতরাং তখন মনে কিছুমাত্র ভয়ের সঞ্চার হলো না। মহা উৎসাহে আমরা পরিষ্কার চা বাগান পার হয়ে জঙ্গলে গিয়ে পড়লাম। এই স্থানে সাহেবের বেহারা 2টি বন্দুক নিয়ে এলো, এবং সাহেব তাকে আমাদের সঙ্গে সঙ্গে থাকতে বলেছেন তাও জানালো। এই বেহারা সে জঙ্গলের সমস্ত স্থানই জানত। সে আমাদের অনেক ঘুরিয়ে ফিরিয়ে শেষে একটা ক্ষুদ্র নদীর ধারে নিয়ে গেল, এবং বেলা 9টা কি 10টার সময় সেখানে বাঘের আগমন সম্ভাবনা জানালো। আমরা তখন 2 দলে বিভক্ত হলাম। একদল নদীর একেবারে কিনারায় যে টং ছিল তাতে উঠে বসলাম। অপর দল একটু দূরে বাঘের পথের পাশে আরেকটি টঙে বসলেন। চাচা আমাদের দলে রইলেন। আমাকে ছেড়ে থাকা তিনি সঙ্গত মনে করলেন না। সাহেবের বেহারাও আমাদের দলে রইল। আমরা গাছের উপর এমন স্থানে বসলাম সেখানে বাঘের পৌঁছবার কোনো সম্ভাবনাই নেই। আমরা নিশ্চিন্ত মনে বসে রইলাম। চাচা তখন তার প্রকাণ্ড অলস্টার কোটের পকেট থেকে সুন্দর ফ্লুট বের করে বাজাতে আরম্ভ করলেন। তার বাঁশি অনেক দিন অনেকবার শুনেছি, কিন্তু সেদিন তার বাঁশি সত্য সত্যই অমৃতধারা বর্ষণ করতে লাগল। তার সমস্ত শিক্ষা, সমস্ত নৈপুণ্য বাঁশির ভেতর দিয়ে বের হতে লাগল। তিনি বেছে বেছে সময়োচিত সুন্দর সুন্দর রাগিনী বাজাতে লাগলেন। আমি দেখলাম খুড়োমশাই শিকারের কথা ভুলে গেছেন, নিজের অস্তিত্ব পর্যন্ত লোপ পেয়েছে। শুধু সেই বাঁশি একবার করুণ স্বরে, একবার তীব্র স্বরে, আবার ধীরে ধীরে গভীর মর্মব্যথা প্রকাশ করতে লাগল। আমি অবাক হয়ে চাচার অদ্ভুত শিক্ষা দেখতে লাগলাম। বাঁশির স্বর সমস্ত বনভূমি প্লাবিত করে দূর জঙ্গলের পত্রাবলীর মধ্যে ধীরে ধীরে মিশে যেতে লাগল, কিন্তু বাঘ তো এলো না। অবশেষে ক্লান্ত হয়ে চাচা বাঁশি ত্যাগ করলেন। বেলা ক্রমে বাড়তে লাগল। শেষে বেহারা পরামর্শ দিল, বাঘ অবশ্যই নিকটে আছে, একবার নিচে নেমে একটু সন্ধান করলে ভালো হয়। বাঘের মুখে এমন করে কে যেতে চায়? আমরা 2-3 জন একেবারে জবাব দিয়ে বসলাম। কখনো বন্দুক ধরিনি। আমরা নিতান্ত বর্বরের মতো প্রাণটা এই জঙ্গলে রেখে যেতে কিছুতেই সম্মত নই। বেহারা বলল, এই জঙ্গলে যে বাঘ আছে তারা বড় নয়, ছোট ছোট বাঘ, বোধহয় নেকড়ে হবে। হ্যাঁ, নেকড়ে বাঘ, তার জন্য আবার ভয়। এই বলে আমার খুড়োমশাই নিচে নামতে প্রস্তুত হলেন। তার হান্টিং ড্রেস পরা ছিল, তিনি তা নিয়েই নামছিলেন। আমি অলস্টারটা মায়ের বাঁশি সঙ্গে নিতে বললাম। কি জানি, যদি বাঘের উদরেই তাকে যেতে হয় তবে বাঁশিটিরও সহমরণে যাওয়া উচিত। চাচা অলস্টার নিলেন না, কিন্তু বেহারাটা তার অলস্টার কাঁধে ফেলে ও 2 হাতে 2টি গুলিপূর্ণ বন্দুক নিয়ে নিচে নামল। চাচার হাতে একটি বন্দুক। তাঁরা আমাদের বলে গেলেন, যদি আমরা কাছে বাঘের সাড়া পাই তাহলে আমরা যেন একটা শব্দ করি, শব্দ শুনলে তাঁরা ফিরে আসবেন। তাঁরা 2 জনে জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। তাঁদের সাড়া শব্দও আর পাওয়া যায় না। এইভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেল। অবশেষে আমাদের কাছেই জঙ্গলের মধ্যে সরসর করে শব্দ হতে লাগল, এবং জঙ্গলের গাছপালাও কাঁপতে লাগল। আমরা ভাবলাম হয় বাঘ এসেছে, আর নয় আমাদের সঙ্গীরাই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। চাচার আদেশ মতো সংকেত করা আবশ্যক বোধ হল। আমরা যে কজন ছিলাম
তাদের একজনের পকেটে একটা রেলগাড়ির হুইসেল ছিল। তিনি তাই বাজালেন। কিছুক্ষণ কোনো শব্দই পাওয়া গেল না। প্রায় 7-8 মিনিট পরে দেখা গেল 2-3 জন কুলি সঙ্গে বেহারা ও খুড়ামশাই অতি ধীরে ধীরে এদিক ওদিক চাইতে চাইতে আসছেন। আমরা তাদের গতিবিধি বেশ দেখতে পেলাম। জঙ্গলের পাশে এসে সাহেবের বেহারা স্থির হয়ে দাঁড়ালো। শেষে নিজের কাঁধ থেকে চাচার সেই প্রকাণ্ড অলস্টার ও বাম হাতের বন্দুকটা মাটিতে রেখে অপর বন্দুকটি নিয়ে বসল এবং নিঃশব্দে নিশানা নিতে লাগল। চাচাও তার পাশে বন্দুক ধরে বসলেন। চোখের নিমেষে একটা আওয়াজ হলো এবং তার সঙ্গে সঙ্গেই একটা প্রকাণ্ডকায় নেকড়ে বাঘ লাফিয়ে রাস্তার ওপর এসে পড়ল। বেহারা বন্দুক ছুঁড়েছিল, কিন্তু তার লক্ষ্য ব্যর্থ হয়ে গেল। বাঘকে রাস্তার ওপর দেখে চাচা যেই পাশ ফিরে গুলি করতে যাবেন, অমনি দেখতে না দেখতে বাঘমশাই এক লাফে একেবারে চাচার কাঁধে এসে পড়লেন। আমরা ভয়ে আড়ষ্ট, কিন্তু দেখলাম চাচা বাঘের শরীরের নিচে হামাগুড়ি দিয়ে পড়েছেন এবং তার বন্দুকটি ছুটে অনেক দূরে গিয়ে পড়েছে। আমরা সেই টং থেকে চিৎকার করে উঠলাম। দিশেহারা হয়ে বেহারা বেচারি আর দ্বিতীয় বন্দুক কুড়োবার অবকাশ পেল না। তারপর মনে হলো বাঘ এতক্ষণে হয়তো চাচার প্রাণ বের করে ফেলেছে। বেহারা তখন দেখল তার হাতের কাছেই চাচার সেই প্রকাণ্ড অলস্টার পড়ে আছে। সে তাড়াতাড়ি সেই অলস্টার তুলে বাঘের মাথায় ফেলে দিল। সাহেবী অলস্টারের আষ্টেপৃষ্ঠে ললাটে বোতাম, বন্ধনী, বেল্ট। কেমন করে জানি না অলস্টারটি যেই বাঘের মাথায় পড়েছে আর সে মাথা নাড়া দিয়েছে। কোনো স্থানে কোনো বোতাম হয়তো আটকানো ছিল। বাঘমশাই মাথা নাড়া দিতেই তার অদৃষ্ট ফলে অলস্টারটি তার মাথায় বেশ আটকে গেল। বাঘ মনে করলেন এ আবার কি ভীষণ জন্তু তার পিঠে উপস্থিত। চাচার কথা তখন আর তার মনে নেই। বাঘ সেই অলস্টারের বোঝা নিয়ে পালাবার পথ পায় না। ভয়চকিত হয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করল এবং গর্জন করতে করতে ক্রমে দূরে চলে যেতে লাগল। এই আশ্চর্য ব্যাপার দেখে আমরা অবাক। চাচা তখন গায়ের ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালেন। আমরা সকলে তাড়াতাড়ি নেমে এসে চাচাকে অক্ষত শরীর দেখে মহা আনন্দিত হলাম। বেহারা বেচারির উপস্থিত বুদ্ধিতেই চাচার এবার প্রাণ রক্ষা হলো। আমাদের শিকার সেদিনের মতো শেষ হলো। সকলে ফেরবার আয়োজন করলাম। বেহারা সাহেবের বাংলোর দিকে চলে গেল। চাচা তাকে 5টি টাকা পুরস্কার দিলেন। রাস্তায় আস্তে আস্তে চাচার আর আফসোসের সীমা নেই। তাঁর অলস্টারটি গেল, তার জন্য বিশেষ দুঃখ নেই। প্রাণটি যে যাচ্ছিল সে কথা একবারও বলা নেই, কিন্তু পুনঃ পুনঃ বলতে লাগলেন, তাই তো হে, আমাকে একেবারে হতভম্ব করে বাঁশিটা নিয়ে গেল। এমন বাঁশি আর হবে না। আমার সেই পূজনীয় খুড়োমশাই এখন স্বর্গে, নতুবা তার মুখ থেকে এই গল্পটা শোনাতে পারলে বড়ই আমোদ হতো। তিনি এই শিকারের গল্প করতে গেলেই প্রতিবার তার সেই বাঁশিটার জন্য একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতেন।